নমস্কার, আমি ডক্টর কৌশিক মুখার্জি, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থারাইটিস। এখন আর্থারাইটিস কি? আর্থারাইটিস হচ্ছে আমাদের শরীরে যে অস্থি সন্ধিগুলি থাকে সেগুলির প্রদাহ এবং তার জনিত ফোলা এবং ব্যথা হওয়া। এবং অনেক সময় দেখা যায় আমাদের যে শরীরে জয়েন্টসগুলি থাকে অস্থি সন্ধিগুলি লালও হয়ে যেতে পারে। আর্থারাইটিসের সমস্যায় অনেকেই ভোগেন এবং এই আর্থারাইটিস বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ থেকে এই আর্থারাইটিস হতে পারে। উদাহরণস্বরূপ আমি আপনাদের দুটি পেশেন্টের কথা বলবো। প্রথম যে পেশেন্টটি আমার চেম্বারে এসেছিলেন গতকাল, সেই পেশেন্টটির বয়স হচ্ছে 30 বছর। তিনি একজন ফিমেল পেশেন্ট। তিনি আমাকে বললেন যে তার সমস্যা হচ্ছে তার সকালবেলায় ঘুম থেকে উঠলেই আঙুলগুলি ফুলে যাচ্ছে। আঙুলের যে ছোট ছোট জয়েন্টস গুলি রয়েছে সেগুলি ফুলে যাচ্ছে এবং সকালে তিনি হাত মুঠো খুলতে পারছেন না, এবং সেটা প্রায় সকাল 10টা অবধি থেকে যাচ্ছে, তিনি মুঠো খুলতে পারছেন না। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার সঙ্গে তার আর কি কি সমস্যা রয়েছে। উনি বললেন যে উনার রোদে বেরোলে মুখে র্যাশ বেরোয় এবং সেই র্যাশটি রোদে বেরোনোর পরে আরো জ্বালা করতে শুরু করে, যেটাকে আমরা বলি ফটোসেন্সিটিভিটি। আরো যখন আমি জিজ্ঞেস করলাম তখন উনি বললেন যে হ্যাঁ, লাস্ট 1 মাস ধরে উনার পা গুলিও একটু ফুলে যাচ্ছে এবং সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন যেদিকে উনি শুয়ে আছেন সেই দিকের চোখের চারপাশটা উনার ফুলে যাচ্ছে। তখনই আমাদের মাথায় এলো যে এই পেশেন্টের যে আর্থারাইটিস সেটা কিন্তু প্রথম এবং প্রধান সমস্যা নয়। তার মানে এই পেশেন্টের আরো কোনো সিস্টেমিক অটোইমিউন ডিজিজ থাকতে পারে। আমরা পেশেন্টের এএনএ করতে দিলাম এবং তার সঙ্গে ইএনএ প্রোফাইল এবং 24 ঘন্টার ইউরিনারি প্রোটিন এক্সক্রিশন, মানে 24 ঘন্টায় ইউরিন দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে, তার সঙ্গে আমরা C3C4 অ্যান্টি ডিএসডিএনএ বলে আরো 3টে পরীক্ষা করতে দিলাম। অবশ্যই ভবিষ্যতে যখন আমি বলবো তখন এই রিপোর্টগুলি কিভাবে আপনারা ইন্টারপ্রিট করবেন বা এই রিপোর্টের জন্য কিভাবে সতর্কতা নেবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, সেগুলো আমি অবশ্যই জানাবো আপনাদের। এখন আমি এই যে পেশেন্টটার সম্বন্ধে বললাম সেই পেশেন্টটার ব্যাপারে আমরা আসি। তার মানে এই পেশেন্টের জয়েন্ট পেন সোয়েলিং হচ্ছে, ব্যথা হচ্ছে, তার সঙ্গে তার একটা সম্ভবত কিডনি ইনভলভমেন্ট রয়েছে। তার জন্য তার হাত পা ফুলে যাচ্ছে, চোখের চারপাশ ফুলে যাচ্ছে এবং হয়তো দেখা গেল তার ইউরিনে যদি আমরা জিজ্ঞেস করি তার ইউরিন হয়তো ফেনা ফেনা হচ্ছে। এই রোগটিকে আমরা বলি সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস অথবা লুপাস, ছোট ভাষায় বলি লুপাস। লুপাসে কি কি হতে পারে? লুপাস একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ। একজন ট্রেন্ড রিউমাটোলজিস্ট ছাড়া লুপাস ধরা সত্যি করেই খুব মুশকিল, কারণ আর্থারাইটিসের সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসেন এবং অনেক পেশেন্টের একই ধরনের সিমটমস হতে পারে। কিন্তু লুপাসে যেটা অ্যাডিশনাল হয় সেটা হচ্ছে অন্যান্য অর্গান সিস্টেমের ইনভলভমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, শুধু আর্থারাইটিস ছাড়াও। তার মধ্যে একটি হচ্ছে কিডনি ইনভলভমেন্ট, 2 নম্বর হচ্ছে আপনার স্কিন ইনভলভমেন্ট, মানে স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ বেরোবে। একটা র্যাশ যেটাকে খুব কমনলি আমরা পাই সেটাকে বলে বাটারফ্লাই র্যাশ। আপনার ফেসিয়াল এরিয়ায়, ফেসের এই জায়গাটাতে আপনার একটা র্যাশ হয় যেটা রোদে বেরোলে বেড়ে যায়, যাকে আমরা বলি ফটোসেন্সিটিভ র্যাশ। এবং সঙ্গে আপনার মাসেলস ইনভলভ হতে পারে। আপনি বসে উঠতে আপনার সমস্যা হতে পারে, আপনি মাথার উপরে হাত তুলে কোনো কাজ করতে সমস্যা বোধ করতে পারেন, আপনার শরীরে উইকনেস হতে পারে, জ্বর আসতে পারে। দেখা গেল আপনার গাঁটে ব্যথা হচ্ছে, তার সঙ্গে আপনার একটা জ্বর আসছে এবং জ্বরটা প্রত্যেক দিন আসছে, প্যারাসিটামল খেলে কমে যাচ্ছে হয়তো, এবং তারপরে আবার আসছে, প্রত্যেক দিন জ্বর আসছে। তার সঙ্গে আপনার যেটা হতে পারে চোখের প্রবলেম হতে পারে। চোখে আমরা যেটা বলি রেটিনাল ভাস্কুলাইটিস, দেখা গেল হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না ঠিকঠাক, চোখে হঠাৎ করে ঝাপসা দেখছেন। তার সঙ্গে হতে পারে ফুসফুসের প্রবলেম, ফুসফুসে নানা রকমের প্রবলেম হতে পারে, ফুসফুসে হেমারেজ হতে পারে, ফুসফুসে আপনার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, মানে একটা ফুসফুসের একটা ক্রনিক রোগ হতে পারে। এছাড়া জয়েন্ট পেনের সঙ্গে, স্কিন র্যাশের সঙ্গে বা কিডনি ইনভলভমেন্টের সঙ্গে লুপাস আরো অনেক প্রবলেম নিয়ে আসতে পারে। ইভেন লুপাস পেশেন্ট স্ট্রোক নিয়েও আসতে পারেন। সেই জন্য যেটা বলার দরকার সেটা হচ্ছে আপনি ওভার দ্য কাউন্টার ওষুধ খেলেন, আপনার আর্থারাইটিসটা হয়তো কিছুক্ষণের জন্য কমে গেল, কিছু দিনের জন্য কমে গেল, 5 দিন খেলেন, 10 দিন খেলেন, 15 দিন খেলেন, আপনার হয়তো দেখা গেল জয়েন্টে ব্যথাটা একটু কম থাকছে। কিন্তু অ্যাসোসিয়েটেড যে সিমটমস গুলো বললাম
অর্গান ইনভলভমেন্টস গুলো আমি বললাম, সেগুলোর যদি আপনি ঠিকঠাক চিকিৎসা না করেন, সেগুলোর যদি ডায়াগনোসিস না হয়, তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে। সেই জন্য একজন রিউমাটোলজিস্টের কাছে আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে, বিশেষ করে যদি এই ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের পেশেন্ট হয়, যারা আর্থারাইটিস নিয়ে আসছে এবং তাদের অ্যাসোসিয়েটেড আদার লক্ষণগুলো দেখা যাচ্ছে। সেকেন্ড আরেকটা পেশেন্টের কথা আমি বলি। সেই পেশেন্টটির বয়স হচ্ছে 55 বছরের একজন ফিমেল পেশেন্ট। তিনি আমার কাছে এসে বললেন যে তার হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার হাঁটুতে ব্যথাটা কখন হচ্ছে এবং কোনো ফোলা থাকছে কিনা। উনি বললেন যে না, আমার হাঁটুতে সেরকম কোনো ফোলা নেই, কিন্তু আমি যখনই সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি অথবা আমি হয়তো বসে উঠতে যাচ্ছি, কোনো কাজ করতে যাচ্ছি, বসে ছিলাম, তারপর হয়তো উঠে কোনো কাজ করতে যাচ্ছি, আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা করছে এবং কটকট কটকট করে মাঝে মাঝে আওয়াজ উঠছে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার হাতের অন্যান্য যে ছোট ছোট জয়েন্টস গুলো রয়েছে তাতে কি কোনো ব্যথা আছে? উনি তখন বললেন যে না, আমার এরকম কোনো ব্যথা নেই। আমি ওনার ওজন জিজ্ঞেস করলাম, দেখলাম ওনার ওজন অ্যারাউন্ড 80 কেজি, এবং উনি বললেন যে হ্যাঁ, আমার ওজন কমানোর আমি চেষ্টা করছি, কিন্তু ওজন আমার কমছে না। আমি তাকে বললাম আপনি কি সুগারের পরীক্ষাগুলো করেছেন, বা আপনি এই যে বাকি যে পরীক্ষাগুলো সেগুলো করেছেন? উনি বললেন যে না, আমি এখনো করিনি। তা এই ধরনের আর্থারাইটিসটা কি আর্থারাইটিস? এই ধরনের আর্থারাইটিস হচ্ছে যেটাকে আমরা বলি ডিজেনারেটিভ আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস। মেনলি অস্টিও আর্থারাইটিস হাঁটু বেশি ইনভলভ করে, হাঁটুতে বেশি ব্যথা হয়, এবং এর বৈশিষ্ট্যই হচ্ছে বসে উঠতে গেলে বা আপনি সিঁড়ি দিয়ে উঠতে গেলেন, কোনো অ্যাক্টিভিটির সঙ্গে আপনার ব্যথা বাড়বে এবং রেস্টে আপনি ভালো থাকবেন। অস্টিও আর্থারাইটিসের মেইন চিকিৎসা হচ্ছে ওয়েট রিডাকশন এবং লাইফস্টাইল কন্ট্রোল। মানে আপনার ওজন কমাতে হবে, লাইফস্টাইল কন্ট্রোল করতে হবে, মানে বসে হাঁটু মুড়ে বসা যাবে না, মাটিতে বসা যাবে না, এবং কিছু এক্সারসাইজ করতে হবে। আর অ্যাসোসিয়েটেড যে অন্যান্য কোনো রোগ আছে কিনা, মানে ডায়াবেটিস আপনার আছে কিনা, প্রেশার হাইপার টেনশন যেটাকে বলি আমরা, ব্লাড প্রেশার বেশি কিনা সেগুলো দেখতে হবে, বা কোলেস্টেরল বেশি আছে কিনা দেখতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অস্টিও আর্থারাইটিসের সঙ্গে এই যে মেটাবলিক সিনড্রোমের পার্টগুলি রয়েছে, মানে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, কোলেস্টেরল, এইগুলো কিন্তু থাকতে পারে। আর অন্যদিকে অটোইমিউন আর্থারাইটিসের সঙ্গে এই যে অস্টিও আর্থারাইটিস বা ডিজেনারেটিভ আর্থারাইটিসের মেইন ডিফারেন্সটাই হচ্ছে অটোইমিউন আর্থারাইটিসের পেশেন্টরা রেস্টে আরো বেড়ে যায় ব্যথা, সেখানে ডিজেনারেটিভ আর্থারাইটিসের পেশেন্টদের রেস্টে ব্যথা কমে যায়। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যাসোসিয়েটেড লক্ষণগুলো অনেকগুলোই থাকতে পারে। একজন রিউমাটোলজিস্টের কাছে আপনাকে পরামর্শ নিতে হবে যে আপনার অন্যান্য যে আর্থারাইটিসের রোগগুলি রয়েছে সেগুলো আপনার মধ্যে হচ্ছে কিনা। কারণ এই অস্টিও আর্থারাইটিসও কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস বলে আরেকটি অটোইমিউন আর্থারাইটিস আছে, তার ফলস্বরূপ হিসেবে হতে পারে। মানে একটি পেশেন্টের হয়তো রিউমাটয়েড আর্থারাইটিস আছে, তার হাঁটুতে ব্যথা শুরু হলো, সেইটা যেমন রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য হতে পারে, তেমনি লং স্ট্যান্ডিং প্রদাহজনিত কারণের জন্য আপনার জয়েন্টগুলি ড্যামেজ হয়ে গিয়ে অস্টিও আর্থারাইটিস হতে পারে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি অস্টিও আর্থারাইটিস। তাহলে একটা শুধু বাতের সমস্যা, আমার জয়েন্টের পেন হচ্ছে, আমি শুধু একটু দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিলাম, আমার ব্যথা কমে গেল, আমি ভালো আছি, আবার 1 মাস পরে ব্যথা করলো, আমি খেয়ে নিলাম, এটা কিন্তু করাটা উচিত নয়। কারণ বিভিন্ন ধরনের অটোইমিউন আর্থারাইটিস আপনার শরীরে কিন্তু থাকতে পারে, যার জন্য আপনার এই জয়েন্টস গুলিতে ব্যথা হচ্ছে, প্রদাহ হচ্ছে, এবং প্রত্যেকটা অটোইমিউন ডিজিজের ম্যানেজমেন্ট প্রোটোকল কিন্তু আলাদা। বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সোসাইটির গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন মেনে চিকিৎসা করতে হয়। আপনাকে অবশ্যই একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে, যিনি আপনাকে প্রপারলি গাইড করবেন যে আপনার কোন রোগটি হয়েছে। তার জন্য হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে, যেমন রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি সিসিপি বলে একটি পরীক্ষা রয়েছে, এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অথবা ইএনএ, এগুলো করতে হতে পারে। এবং তার সঙ্গে আদার যে সিস্টেমিক যে অর্গান ইনভলভমেন্ট যেগুলো রয়েছে, যেমন ধরুন কিডনি ইনভলভমেন্ট হলে আপনার ইউরিন দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে সেটা দেখতে হবে আমাদের। ইউরিনের রুটিন পরীক্ষা করে দেখতে হবে যে ইউরিন দিয়ে পাস সেলস বা আরবিসি, যেটা লোহিত রক্তকণিকা, সেগুলো বেশি বেশি করে বেরোচ্ছে কিনা। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের দেখতেই হবে অ্যাট দ্য ভেরি ফার্স্ট অনসেট অফ দ্য ডিজিজ। সুতরাং ডিজিজের শুরুতেই যদি আমরা অর্গান ইনভলভমেন্ট না ধরতে পারি, তাহলে আপনার কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় লুপাস পেশেন্টরা, এই যে লুপাস যে পেশেন্ট, যারা এসএলই পেশেন্ট, ইয়াং ফিমেল, তাদের আর্থারাইটিস আছে, তারা ওভার দ্য কাউন্টার মেডিসিনস খাচ্ছেন এবং তারপরে তারা নিজেদের অর্গান ইনভলভমেন্ট গুলোর জন্য কারোর পরামর্শ নিচ্ছেন না, কোনো রিউমাটোলজিস্টের পরামর্শ নিচ্ছেন না। লং স্ট্যান্ডিং এ দেখা যায় তাদের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে, বিভিন্ন অর্গানস গুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। এগুলো প্রত্যেকটাই ক্রনিক ডিজিজ, এগুলোর ওষুধ সারা জীবন খেতে হতে পারে, ডিপেন্ডিং অন দা অর্গান ইনভলভমেন্ট। আপনার যিনি কনসালটেন্ট রিউমাটোলজিস্ট আছেন, তিনি আপনাকে গাইড করবেন কখন ওষুধগুলি বন্ধ করতে হবে। এই রোগগুলিতে আমরা ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনস দিয়ে থাকি, যেমন সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট, মোফেটিল, ট্যাক্রোলিমাস, এই ধরনের ওষুধগুলি দিয়ে থাকি এবং তার যে ডোজিং প্রোটোকল সেগুলো আপনার রিউমাটোলজিস্টের কাছেই আপনাকে কনফার্ম করতে হবে অ্যাকর্ডিং টু দা অর্গান ইনভলভমেন্ট। সুতরাং আর্থারাইটিস হলেই আবার একটু সামান্য জয়েন্টের ব্যথা হচ্ছে, আমি একটা বন্ধুর জয়েন্টে ব্যথা হচ্ছিল, সে হচ্ছে এই ওষুধটা খেয়েছিল, আমি ওই ওষুধটা খেয়ে নিই, আমার ভালো হয়ে যাবে, সেটা কিন্তু করাটা একদমই ভুল কাজ। আপনার যত অবহেলা আপনি করবেন তত আপনার রোগটি কিন্তু বেড়ে যাবে। অপর দিকে আপনি যদি ইনিশিয়ালি ডাক্তার দেখান এবং আপনার কোন কোন সিস্টেম ইনভলভমেন্ট হয়েছে আপনি দেখেন এবং আপনার রোগটিকে ঠিক করে ক্লাসিফাই করেন যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, নাকি আপনার এসএলই হয়েছে, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস হয়েছে, নাকি আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েছে, তাহলে সেই অর্গান সিস্টেম অনুযায়ী আমরা ওষুধ দেব এবং আপনার রোগটি অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, আপনার অর্গান ড্যামেজ হবে না এবং আপনি একটি সুস্থ জীবন আপনি উপভোগ করতে পারবেন। এইভাবেই আর্থারাইটিস পেশেন্টদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত, তাহলে তারা ভালো থাকেন। এবং আমাদের অনেক পেশেন্ট রয়েছে যারা সুস্থ জীবন উপভোগ করেন এবং দেখা গেছে হয়তো একটা সময় পরে তাদের একটি বা দুটি ওষুধই খেতে হয়, তারা অনেকটাই ভালো হয়ে যান। রোগটা কিউরেবল না হলেও রোগটা অনেকটাই কন্ট্রোলে তাদের চলে আসেন, নিয়ন্ত্রণে চলে আসে। নমস্কার।